একদিন সকালে মানে ধরুন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জেগে উঠে গ্রেগর সামসা দেখল যে সে তার বিছানায় একটা বিশাল পোকায় পাল্টে গেছে। হ্যাঁ, পিঠটা বর্মের মতো শক্ত, পেটটা কেমন খিলান দেওয়া বাদামি, আর ওই পাগুলো অনেকগুলো সরু পা। হ্যাঁ হ্যাঁ, যা তার শরীরের তুলনায় একদমই দুর্বল, অসহায়ভাবে নড়ছে। কি শুরু বলুন তো? ঠিক, এটা ফ্রান্স কাফকার সেই বিখ্যাত গল্প দ্য মেটামরফোসিস। আমরা আজকের আলোচনায় ডেভিড ওয়াইলির ইংরেজি অনুবাদ ব্যবহার করছি, যেটা প্রজেক্ট গুটেনবার্গ থেকে নেওয়া। এই গল্পের কিছু অংশ নিয়ে কথা বলবো। আমাদের লক্ষ্য থাকবে এই যে অদ্ভুত রূপান্তর, এর ঠিক পরে গ্রেগর আর তার পরিবারের মানে তাদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল। হ্যাঁ, তাদের মনের ভেতরের তোলপাড় আর এই নতুন মানে চরম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাগুলো, সেদিকেই আমরা একটু গভীরে যাব। একদম। আর দেখব কাফকা এই আপাত অবাস্তবতার মধ্যে দিয়ে আসলে মানে মানব অস্তিত্ব, পরিবার, সমাজ এই সব কিছুর কোন কঠিন দিকগুলো ধরছেন। ঠিক, বিশেষ করে এই একটা ঘটনা, এই রূপান্তর কিভাবে নিমেষে সবকিছু ওলটপালট করে দিল। তো ফিরা যাক সেই সকালে। গ্রেগর চোখ খুলে বুঝল সে আর মানুষ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি? ওর প্রথম চিন্তা কিন্তু নিজের এই ভয়ঙ্কর অবস্থা নিয়ে নয়, ওর চিন্তা হলো চাকরি নিয়ে। হ্যাঁ, এটাই তো কাফকার বিশেষত্ব। সে একজন ট্রাভেলিং সেলসম্যান, ভোর 5টা ট্রেন ধরতে হবে, অথচ ঘড়িতে প্রায় 6:45 বাজে। ভাবছে অ্যালার্মটা বাজেনি। মানে চরম পড়া বাস্তবতার মধ্যেও ওর চিন্তাগুলো খুব জাগতিক, খুব বাস্তব। একদম। ঘরটাকে দেখছে, চেনা ঘর কিন্তু অচেনা লাগছে। ওই যে দেয়ালে টাঙানো ছবিটা, লোমশ কোট পরা মহিলার ছবি, সবকিছু একই থেকেও যেন নেই। আর ওই যে বললেন জাগতিক চিন্তা, ট্রেন মেস, বসের বকুনি, পরিবারের দেনা। হ্যাঁ হ্যাঁ, শরীরের এই ভয়ানক পরিবর্তনের চেয়েও এগুলোই যেন বড় হয়ে উঠছে ওর কাছে। এটাই তো চরম অবাস্তবতার সাথে কঠিন বাস্তবতার একটা অদ্ভুত মিশল। একেই হয়তো আমরা বলি অস্তিত্বের সংকট, তাই না? যেখানে জীবনের মানে, নিজের পরিচয়, এই প্রশ্নগুলো হঠাৎ খুব তীব্র হয়ে ওঠে। আর এরপর তো শুরু হলো আসল কষ্ট, মানে শারীরিক সংগ্রাম। বিছানা থেকে নামবে কি করে? উফ, ভাবাই যায় না। নতুন শরীর, নতুন অঙ্গ প্রত্যঙ্গ, কিছুই তো ওর নিয়ন্ত্রণে নেই। ওই অসংখ্য পা নিজেদের মতো নড়াচড়া করছে। একটু নড়তে গেলেই গড়িয়ে পড়ার অবস্থা, অসহায় একেবারে। আর তার মধ্যেই মাথায় ঘুরছে ওই জীবনের প্রতি বিতৃষ্ণাটা। ট্রাভেলিং সেলসম্যানের জীবন, মানে সেই ঠিকমতো খাওয়া নেই, মানুষের সাথে মেশা নেই, কোনো স্থায়ী সম্পর্ক নেই। হ্যাঁ, আর তার উপর ওই বাবার ব্যবসার দেনা শোধ করার বিশাল বোঝাটা, আরও কয়েক বছর চাকরিটা করতেই হবে। ঠিক। দেখুন এই শারীরিক সীমাবদ্ধতাটা কিভাবে ওর মানসিক যন্ত্রণাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অতীতের চাপ, ভবিষ্যতের চিন্তা, সব মিলেমিশে একাকার। মনে হচ্ছে যেন একটা ফাঁদে আটকা পড়েছে। একদম। এই যে বিচ্ছিন্নতা বোধ, মানে এলিয়েনেশন, এটা এখান থেকেই শুরু। নিজের শরীর, ঘর, কাজ সব কিছুর থেকেই যেন সে দূরে সরে যাচ্ছে। এরপর বাইরের জগতের সাথে প্রথম যোগাযোগের চেষ্টা। দরজার ওপাশ থেকে মা ডাকছেন। বাবা, বোন, গ্রেটে সবাই চিন্তিত। মা বলছেন গ্রেগর 6:45 বাজে। বাবা জিজ্ঞেস করছেন শরীর খারাপ কিনা। গ্রেগর উত্তর দিতে চায়, কিন্তু গলা দিয়ে বেরোয় একটা বিচ্ছিরি তীক্ষ্ণ কিচিরমিচির আওয়াজ, মানে মানুষের কথার মতো শোনাই না। সে বোঝানোর চেষ্টা করছে যে সে ঠিক আছে, উঠছে, কিন্তু কে বুঝবে ওই আওয়াজ? কেউ না। এই যোগাযোগের ব্যর্থতাটা, এটা বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। গলার স্বরের এই বদলটা তো শুধু শারীরিক না, এটা ওর আর পরিবারের মধ্যে একটা মানসিক দেওয়াল তুলে দেওয়ার মতো। দরজার ওপাশে উদ্বেগ যেমন আছে, তেমনি একটা ভয়ও তো কাজ করছে নিশ্চয়ই। অবশ্যই, একটা অস্বস্তি। গ্রেগর ধীরে ধীরে তাদের চেনা জগৎ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে হয়ে উঠছে মানে অন্য কিছু। পরিস্থিতি আরও খারাপ হলো যখন অফিসের চিফ ক্লার্ক এসে হাজির। ওহ হ্যাঁ, গ্রেগরের অনুপস্থিতির কারণ জানতে একেবারে সশরীরে। গ্রেগরের তো তখন ভয়ে অবস্থা খারাপ। পরিবার আড়াল করতে চাইছে, কিন্তু ক্লার্ক সাহেব খুব কড়া। তিনি তো গ্রেগরের কাজের পারফরমেন্স নিয়ে অসন্তোষও জানালেন, এমনকি টাকার গড়মিলেরও যেন ইঙ্গিত দিলেন। হ্যাঁ, আর বললেন গ্রেগরের সাথে তিনি নিজে কথা বলতে চান। এই ঘটনাটা মানে চিফ ক্লার্কের আশাটা কর্মজীবনের ওই অমানবিক দিকটা তুলে ধরে, তাই না? ঠিক। ব্যক্তির অসুস্থতা বা সমস্যার চেয়ে বড় হয়ে যায় কাজের হিসেব। ক্লার্ক যেন ওই বাইরের কঠিন অনুভূতিহীন পৃথিবীর একটা প্রতীক,
যে শুধু নিয়ম বোঝে, ফলাফল বোঝে। গ্রেগরের অসহায়ত্বটা এতে আরও বাড়ে। তারপর গ্রেগর অনেক কষ্টে মানে দাঁত দিয়ে বা চোয়াল দিয়ে চাবিটা ঘুরিয়ে দরজাটা একটু খুলল। আর তারপর যা হলো ভয়ঙ্কর। ক্লার্ক তাকে দেখেই আতঙ্কে ওহ বলে চিৎকার করে পিছিয়ে গেলেন, প্রায় দৌড়ে পালালেন। ভাবুন একবার। আর মা তাকে দেখে অজ্ঞান। আর বাবা একেবারে রেগে আগুন, মুখে একটা হিংস্র ভাব, হাত মুঠো করা, যেন এখনই মারবেন। এই মুহূর্তটা রূপান্তরের চূড়ান্ত প্রকাশ, আর তার অভিঘাত সাংঘাতিক। পরিবারের প্রতিক্রিয়াগুলো দেখুন, একদিকে ভালোবাসা, দায়িত্ব, অন্যদিকে তীব্র ভয়, ঘৃণা। ক্লার্কের পালানোটা যেন সমাজ তাকে প্রত্যাখ্যান করল, সেটার প্রতীক। ঠিক, মায়ের মূর্ছা যাওয়াটা পরিবারের ভেতরের আঘাত, আর বাবার ওই রুদ্র মূর্তি, ক্ষমতার যে একটা বদল হচ্ছে পরিবারে, সেটার ইঙ্গিত যে গ্রেগর ছিল ভরসা, সেই এখন ভয়ের কারণ। গ্রেগর তখনও মরিয়া হয়ে ক্লার্ককে বোঝাতে চাইছে, চাকরিটা বাঁচাতে চাইছে, কিন্তু কে শোনে কার কথা? সব বৃথা। ক্লার্ক চলে যেতেই বাবা আরও হিংস্র, হাতে ছড়ি, খবরের কাগজ, তাই দিয়ে ভয় দেখাচ্ছেন, হিস হিস শব্দ করছেন। জোর করে ওকে ঘরে ঢোকানোর চেষ্টা। হ্যাঁ, একেবারে ঠেলতে ঠেলতে ঘরের দিকে। এখানে এই যে সহিংসতা, এটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। পরিবারের ক্ষমতার যে পুরনো কাঠামোটা ছিল, সেটা ভেঙে যাচ্ছে। দুর্বল অবসরপ্রাপ্ত বাবা হঠাৎ করে যেন সব ক্ষমতার অধিকারী। আর গ্রেগর যে টাকা রোজগার করত, সে এখন অসহায়, একটা শিকার। বাড়িটাই যেন কারাগার হয়ে উঠল। ঘরে ঢুকার সময় দরজায় ওর এক পাশটা এমনভাবে লাগলো, থেতলে গেল, কালশিটে পড়ে গেল, রক্ত বেরোতে লাগলো। উফ! কোনো মতে নিজেকে টেনে ভেতরে নিয়ে গেল সে, আর বাবা সাথে সাথে সজোরে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিলেন। ব্যাস, সব চুপ। গ্রেগর একা, আহত, নিজের ঘরে বন্দি, বাইরের জগতের সাথে সব যোগাযোগ শেষ। এই বন্দিত্বটা তো শুধু শারীরিক না, তাই না? এটা মানসিকও। অবশ্যই। পরিবার তাকে আর সদস্য ভাবছে না, ভাবছে একটা সমস্যা, যাকে আটকে রাখা দরকার। এই ঘটনাটা স্পষ্ট করে দেয় ওর পুরনো জীবনটা পুরোপুরি শেষ। সেদিন সন্ধেবেলা যখন ঘুম ভাঙল, ওর খুব খিদে পেয়েছিল। দেখলো দরজার কাছে একটা বাটিতে দুধ আর রুটি রাখা, ওর এক সময়ের প্রিয় খাবার। কিন্তু এখন ওই দুধের গন্ধটাও ওর সহ্য হচ্ছে না, বিকট লাগছে। সে মুখ ফিরিয়ে নিল। এই যে রুচির পরিবর্তন, এটাও খুব গুরুত্বপূর্ণ। শারীরিক বদলের সাথে সাথে মানসিক মানে রুচিরও বদল হচ্ছে। যা কিছু ওর মানব জীবনের অংশ ছিল, সেগুলোর প্রতি এখন বিতৃষ্ণা। ঠিক, এটা ওর পুরনো সত্তা থেকে পুরোপুরি আলাদা হয়ে যাওয়ার একটা চিহ্ন। আর নতুন অস্তিত্বের সাথে মানিয়ে নিতে যে পারছে না, সেটারও প্রমাণ। তবে ওর বোন গ্রেটে, সে এগিয়ে এলো। হ্যাঁ, গ্রেটে বুঝতে পারল যে ওর রুচি বদলেছে। সে পুরনো মানে প্রায় পচে যাওয়া সবজি, বাসি খাবার এগুলো এনে দিল, আর গ্রেগর সেগুলো খেলো খুব আগ্রহ করে। গ্রেটে প্রতিদিন ঘর পরিষ্কার করত, খাবার দিত। কিন্তু ধীরে ধীরে ওর মধ্যেও একটা ক্লান্তি আসছিল, তাই না? একটা তাড়াহুড়ো ভাব। হ্যাঁ, দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু হয়তো সেই আগের স্বতঃস্ফূর্ত টানটা কমে আসছে। ভয়, বিতৃষ্ণা, ক্লান্তি সব মিলে একটা জটিল অনুভূতি। সময়ের সাথে সাথে সম্পর্কের এই বদলটা হয়তো স্বাভাবিকই ছিল এই পরিস্থিতিতে। আর গ্রেটে চরিত্রটাও তো বদলাচ্ছে। সে আর আগের মতো কিশোরী নেই। এই ভয়ানক পরিস্থিতির চাপ ওকে অনেকটা পরিণত করে তুলছে। এদিকে গ্রেগরের এই অবস্থার পর পরিবারের আর্থিক অবস্থা তো খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, কারণ গ্রেগরি তো ছিল প্রধান উপার্জনকারী। অবসরপ্রাপ্ত বাবা আবার চাকরি নিলেন, ব্যাংকের মেসেঞ্জারের চাকরি, ইউনিফর্ম পরা এক অন্য বাবা। মা ঘরে বসে অন্যের জামা কাপড় সেলাই করতে শুরু করলেন। বোন গ্রেটে সেলস গার্লের চাকরি নিল। পরিবারে একটা নীরব বিষণ্ণতা নেমে এলো, ক্লান্তি। সবাই এত পরিশ্রান্ত যে গ্রেগরের দিকে আর মনোযোগ দেওয়ার মতো অবস্থা বা ইচ্ছে কোনোটাই নেই। অর্থনৈতিক চাপ কিভাবে পারিবারিক বাঁধনগুলোকে আলগা করে দেয়, এটা তার একটা করুণ ছবি। গ্রেগর শারীরিকভাবে সেখানে থেকেও যেন নেই। সেজন্য একটা অদৃশ্য বোঝা, যার কথা কেউ বলে না, কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করে। ঠিক এই সময়ে একদিন গ্রেটে প্রস্তাব দিল, ঘর থেকে আসবাবগুলো সরিয়ে নিলে কেমন হয়? হ্যাঁ, যাতে গ্রেগরের চলাফেরার সুবিধা হয়, দেয়াল বা ছাদে ওঠার জায়গা পায়। কিন্তু মা রাজি হলেন না। তার মনে হলো আসবাব সরালে গ্রেগর আরও একা হয়ে যাবে, ওর মানব জীবনের শেষ স্মৃতিচিহ্নগুলো মুছে যাবে। মা আর মেয়ের মধ্যে একটা মতবিরোধ তৈরি হলো।
এই আসবাবগুলো তো শুধু জিনিস নয়, এগুলো গ্রেগরের অতীতের স্মৃতি। মায়ের দ্বিধাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি হয়তো তখনও গ্রেগরের মধ্যে মানুষটাকে খুঁজছেন, পুরোপুরি পোকা ভাবতে পারছেন না, আর গ্রেটে হয়তো বাস্তবতাকে মেনে নিয়ে ওর বর্তমানটাকে সহজ করতে চাইছে। দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, আর এটা গ্রেগরের মনের ভেতরের দ্বন্দ্বটাকে আরও জটিল করে তুলল। ওর পোকা সত্তা আর মানব সত্তার মধ্যে টানা পড়েন। ঠিক। আসবাব সরানোর সময় মা হঠাৎ ওই দেয়ালে টাঙানো মহিলার ছবিটা দেখলেন। আর গ্রেগর মরিয়া হয়ে ছবিটাকে জড়িয়ে ধরল, চায় না ওটা চলে যাক, কিন্তু মা ওকে ওই অবস্থায় দেখে আতঙ্কে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। হ্যাঁ, পরিস্থিতি আরও খারাপ দিকে গেল। মায়ের এই প্রতিক্রিয়া গ্রেগরের জন্য তো আর একটা প্রত্যাখ্যান। আর ছবির প্রতি ওর ওই টানটা, এটা দেখায় যে ওর ভেতরে মানুষের অনুভূতিগুলো তখনও কিছুটা বেঁচে ছিল, কিন্তু সেই চেষ্টায় বিপদ ডেকে আনলো। ঠিক সেই সময় বাবা বাড়ি ফিরলেন। ও বোনের কাছে সব শুনে তিনি রেগে গায়। তিনি তখন একেবারে অন্য মানুষ, স্মার্ট ইউনিফর্মে, বেশ আত্মবিশ্বাসী। তিনি গ্রেগরকে তাড়া করলেন আর পকেট থেকে ফল বের করে ছুটতে লাগলেন, মানে আপেল। আপেল। প্রথমটা লাগলো না, গড়িয়ে পড়ে গেল, কিন্তু পরেরটা সজোরে গিয়ে ওর পিঠে গেঁথে গেল। কি সাংঘাতিক! বাবার এই পরিবর্তন, এই হিংস্রতা ভয়ঙ্কর। আপেল ছোড়াটা খুব প্রতীকীয়। হ্যাঁ, অনেকে বাইবেলের সেই বিতাড়ন বা পাপের কাহিনীর সাথে এর মিল খোঁজেন। হ্যাঁ, এই আঘাতটা গ্রেগরকে শারীরিকভাবে প্রায় অচল করে দিল, আর পরিবারের সাথে মানসিক যোগটাও যেন পাকাপাকিভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল। পিতার এই চরম রূপটা পরিবারের ভাঙনটাকে আরও স্পষ্ট করে। কিন্তু গ্রেগর মরল না, পিঠে ওই আপেলটা গেঁথে রইল, কিন্তু সে বেঁচে রইল, যদিও চলাফেরা খুব কমে গেল। আর এই ঘটনার পর পরিবারের মনোভাবটাও যেন একটু বদলালো। হ্যাঁ, ঠিক শত্রুতা নয়, বরং এক ধরনের ক্লান্ত সহনশীলতা এলো। তারা যেন ওকে একটা বোঝা বা দুর্ভাগ্য হিসাবে মেনেই নিল। আর সেই অদ্ভুত ব্যাপারটা শুরু হলো সন্ধ্যায় বসার ঘরের দরজাটা খোলা রাখা, যাতে গ্রেগর নিজের অন্ধকার ঘর থেকে ওদের দেখতে পায়, ওদের কথা শুনতে পায়। একটা সমস্যা। এই দরজা খোলা রাখাটা কি করুণ এক সহ অবস্থান, তাই না? একসাথে থেকেও চূড়ান্ত বিচ্ছিন্ন। একদম। কিন্তু পরিবারের ক্লান্তি আর হতাশা তো কমছে না, বরং বাড়ছে। বাবা প্রায় কাজ থেকে ফিরে চেয়ারে ঘুমিয়ে পড়েন, মা গভীর রাত পর্যন্ত সেলাই করেন, বোন চাকরির পর আবার পড়াশোনা করে। আগের কাজের লোকটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন একজন বয়স্ক বেশ মোটাসোটা মহিলা চারোম্যান কাজে লেগেছে। যে গ্রেগরকে দেখে ভয় পায় না। ভয় তো পাই না, বরং ওকে উত্ত্যক্ত করে, বুড়ো গোবরের পোকা বলে ডাকে। গ্রেগরের ঘরটা আবর্জনা স্তূপ হয়ে উঠছে, আর টাকার অভাবে ফ্ল্যাটের একটা ঘর 3 জন ভাড়াটেকে দেওয়া হয়েছে। পরিবারের নৈতিক আর মানসিক অবক্ষয়টা এখানে খুব স্পষ্ট। বাইরের লোকজনের আসা যাওয়া, ওই চারোম্যান, ভাড়াটেরা পরিবারের ভেতরের ভাঙনটাকে যেন আরও সামনে নিয়ে আসছে। চারোম্যানের ব্যবহারটা গ্রেগরের প্রতি চরম উদাসীনতা, সে যে কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে সেটা বুঝিয়ে দেয়। আর ভাড়াটেদের আশায় পরিবারটা আরও গুটিয়ে গেল। গ্রেগরের অস্তিত্ব আরও কোণঠাসা, নিজের বাড়িতেই সে যেন অনাহুত। এরকম সময়েরই একদিন সন্ধেবেলা বোন বেহালা বাজাচ্ছিল। হ্যাঁ, সেই অসাধারণ মুহূর্তটা। সেই সুর শুনে গ্রেগরের ভেতরে কেমন একটা তীব্র আবেগ জেগে উঠল। ওর মনে হলো এই সুরটাই যেন সেই অজানা খাবার, যার জন্য সে এতদিন আকুল ছিল। সে ধীরে ধীরে বসার ঘরের দিকে এগিয়ে গেল। ওর ইচ্ছে হলো বোনের কাছে যায়, বোঝায় যে একমাত্র সেই ওর সঙ্গীতের কদর বোঝে। বোনকে ভালো মিউজিক স্কুলে পাঠানোর যে পুরনো স্বপ্নটা ছিল, সেটাও মনে পড়ল। শিল্পের শক্তি কিভাবে ওর ভেতরের ওই মৃতপ্রায় মনুষ্যত্বটাকে জাগিয়ে তুলছে, তাই না? হ্যাঁ, আশ্চর্য। এই মুহূর্তটা ওর ওই বিচ্ছিন্ন জীবনে একটা গভীর যোগাযোগের ইচ্ছে তৈরি করে। ক্ষণিকের জন্য যেন সে আবার মানুষ হয়ে উঠতে চায়, অন্তত অনুভূতির দিক থেকে। কিন্তু সেই আশাও টিকল না, কারণ ঠিক তখনই ভাড়াটেরা ওকে দেখে ফেলল। ও হ্যাঁ। আর দেখেই তারা ভয়ানক বিরক্ত, সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিল। এই ঘটনায় গ্রেগর যেন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল। সে বাবা মাকে ডেকে বলল, এই জিনিসটাকে আমরা আর ভাই বলতে পারি না, এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। সে যুক্তি দিল, এটা গ্রেগর হতেই পারে না। আসল গ্রেগর হলে সে নিজেই চলে যেত, বুঝত যে মানুষ আর পোকার একসাথে থাকা যায় না। অর্থনৈতিক চাপ, সামাজিক লজ্জা, এগুলোর কাছে পারিবারিক বাঁধনটা শেষ পর্যন্ত হেরেই গেল।
বোনের এই চরম সিদ্ধান্তটা শুধু হতাশার প্রকাশ নয়, এটা পরিবারের বাকিদের টিকে থাকার জন্য একটা নির্মম কিন্তু বাস্তব পদক্ষেপ। এই ঘোষণার মধ্যে দিয়ে গ্রেগরের মানব পরিচয়টা সম্পূর্ণ মুছে ফেলা হলো। সে আর গ্রেগর নয়, সে শুধুই একটা জিনিস। গ্রেগর নীরবে সব শুনল। সে বুঝল বোনের কথাই ঠিক, তার চলে যাওয়াই উচিত। সে ধীরে ধীরে খুব শান্তভাবে নিজের ঘরে ফিরে গেল। শরীর চলছে না, পিঠে সেই অ্যাপেলের ক্ষত, মনে গভীর হতাশা। সে শুধু অপেক্ষা করল। ভোর ৩টে নাগাদ সে শেষ নিঃশ্বাস ফেলল। গ্রেগরের মৃত্যু, এটা কি মুক্তি? কার মুক্তি? ওর নিজের নাকি পরিবারের? ও শেষ মুহূর্তের ওই শান্তিটা কি ভার থেকে মুক্তি নাকি চূড়ান্ত হার? উত্তরটা হয়তো সহজ নয়। তবে ওর মৃত্যু যে পরিবারের ওপর থেকে একটা বিরাট বোঝা নামিয়ে দিল তাতে সন্দেহ নেই, যদিও এই মুক্তি এলো এক গভীর ট্র্যাজেডির মধ্যে দিয়ে। পরের দিন সকালে ওই চারোম্যানই প্রথম ওর মৃতদেহটা দেখতে পেল। আর খুব নির্বিকারভাবে ঘোষণা করল, দেখুন, এটা মরে পড়ে আছে, একেবারে মরে কাঠ। পরিবারের সদস্যরা প্রথমে একটু চমকে গেলেও পরক্ষণেই তাদের মধ্যে একটা স্পষ্ট স্বস্তির ভাব দেখা গেল। বাবা বললেন, ঈশ্বরকে ধন্যবাদ। গ্রেগরের ওই শুকনো শীর্ণ দেহটার দিকে তাকিয়ে কি যেন বলল, কতদিন খাইনি। ভাড়াটেদের তাড়িয়ে দেওয়া হলো, চারোম্যানকে দায়িত্ব দেওয়া হলো মৃতদেহটা সরিয়ে ফেলার। মৃত্যুর পরেই প্রতিক্রিয়া, শোকের চেয়ে স্বস্তি আর মুক্তির ভাবটাই বেশি। পরিবার যেন একটা লম্বা দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। গ্রেগরের অস্তিত্বটা যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলার একটা তাড়া তাদের মধ্যে। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। সেদিন তারা সবাই কাজ থেকে ছুটি নিল, ঠিক করল শহরতলির দিকে একটু বেড়াতে যাবে। ট্রামে বসে রোদ গায়ে মাখছে, ভবিষ্যতের কথা ভাবছে। হ্যাঁ, এই ফ্ল্যাট ছেড়ে দেবে, নতুন ছোট ভালো একটা বাসা নেবে। বাবা মা দুজনেই খেয়াল করলেন গ্রেগরে কেমন যেন সজীব সুন্দর হয়ে উঠেছে। ভাবছে এবার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। গন্তব্যে পৌঁছানোর পর গ্রেগরে সবার আগে নামল আর তার তরুণ শরীরটাকে আড়মোড়া ভেঙে টান টান করল। এখানেই গল্প শেষ, কিন্তু গ্রেগরের মৃত্যুর পর পরিবারের এই হঠাৎ পরিবর্তন, এই নতুন আশাবাদ, এটা অনেক প্রশ্ন রেখে যায়। এই বোঝা নেমে যাওয়ার পর জীবনের প্রতি এই নতুন টান, এটা কি স্বাভাবিক নাকি এর মধ্যে গভীর কোনো স্বার্থপরতা লুকিয়ে আছে? কাফকার এই গল্প মানব অস্তিত্ব, বিচ্ছিন্নতা, পরিবারের জটিল সমীকরণ, রূপান্তরের যন্ত্রণা, এই সব নিয়ে কিছু গভীর অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়ে যায়। এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের শ্রোতারা কিছুক্ষণ ভাববেন, এর রেশটা বোধহয় সহজে কাটার নয়। একদমই না।